নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা ৩৯। বাইকের ছোট্ট আয়নার উপরে ঝুঁকে পড়ে চুল ঠিক করছিল নাদিম। ভুরু দুটো কুঁচকে আছে অজানা কোনো বিরক্তিতে। আয়না থেকে চোখ সরিয়ে মুখটা তেতো করে রঙ্গনের দিকে তাকালো নাদিম। এই গরমের মধ্যে এইসব সংঢং পিন্দার কোনো মানে আছে? টি শার্ট পিন্দা বিয়াতে গেলে সমস্যাটা কি মামা? বেহুদা এইসব বালছাল পড়াইলি, বিরক্ত লাগতাছে। রঙ্গন ঠোঁট বাঁকিয়ে হাসলো। বাইকের চাবিটা উপরের দিকে ছুঁড়ে দিয়ে লুফে নিতে নিতে বলল, পাঞ্জাবিতে তোকে বন মানুষ থেকে মানুষ লাগছে। ধীরে ধীরে মানুষ হওয়ার চেষ্টা কর। বিয়েতে কত শত মেয়ে থাকবে। ডোন্ট ফরগেট, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন দোস্ত। নাদিম পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিরক্ত কণ্ঠে বলল, সাতার ইমপ্রেশন। রঙ্গন হাসল। হাসিটা তাকে মানালোও খুব। নাদিম হাতের ঘড়ির দিকে এক পলক তাকিয়ে তাড়া দিল, বৌদি কখন আসবে? 10টা তো বাজতে চলল। এই গরমে খাড়াই থাকতে ভাল লাগতাছে না আর। রঙ্গন চিন্তিত মুখে ফোনে সময় দেখল। পূজাকে আজ সাথে নেওয়ার পরিকল্পনা করেছে সে। কাল সন্ধ্যার ফ্লাইট। বিদেশের মাটিতে আত্মহুতি দেওয়ার আগে আজকেই তার শেষ দিন। এই দিনে মেয়েটাকে সময় দিতে না পারলে রঙ্গনের নিজেরই বড় অস্থির লাগবে, ফাঁকা লাগবে। রঙ্গন রাস্তার দিকে তৃষ্ণার্ত দৃষ্টিতে চেয়ে থেকে বলল তো বেরিয়েছে। আমি পিক করতে চাইলাম, নিষেধ করে বলল, প্রায় চলে এসেছে। নমু ছোঁয়াও কি অন্তুদের বাসাতেই যাবে নাকি? আমরা সব বরযাত্রী। রঙ্গন হেসে বলল, নমু ছোঁয়া কনে পক্ষ, ওরা ডিরেক্ট রূপগঞ্জ যাবে। আজ ওরা আমাদের বেআইন। বেআইন বলে না ওটাকে? নাদিম জবাব না দিয়ে হাসলো। রঙ্গন কৌতুক করে বলল, আজ বান্ধবী টান্ধবী বাদ, অনলি বিআইবিএন সম্পর্ক। প্রচুর ফ্ল্যাটিং চলবে। নাদিম দাঁত বের করে হাসলো। ফিসেল কণ্ঠে বলল, নমুকে তো চিনো না মামা। একবার যদি বোঝে তুমি তার প্রতিপক্ষ তাহলে বিশ্বাস কর তোর কলিজা বের করে ছেড়ে দিবে। আর জান বের করার জন্য সাথে তোর জান পাখি তো আছেই। রঙ্গন প্রতি উত্তর করার আগেই হঠাৎ বলে উঠল নাদিম, আরে ফোনটা তো রুমেই ফেলে আসছি দোস্ত, সকালে চার্জে দিয়ে আর খুলতে মনে নাই। তুই থাক, আমি আনতাছি। রঙ্গনকে কিছু বলার সুযোগ না দিয়েই হলের দিকে ছুটে গেল নাদিম। 5-10 মিনিটের মাঝে ফিরে এসে দেখল পূজা এসে পৌঁছেছে। রঙ্গনের সাথে মিলিয়ে খয়েরি জামদানি শাড়ি তার গায়ে। দুজনকে পাশাপাশি হাস্য উজ্জ্বল মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মনের গুমট ভাবটা খানিক কেটে গেল নাদিমের। বুকের ভেতর চাপা আনন্দ নিয়ে ওদের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। রঙ্গন রওনা দেওয়ার জন্য তাড়া দিতেই নাদিম হালকা অস্বস্তি নিয়ে বলল, সরি দোস্ত, আমি যেতে পারছি না। বড় মামা ফোন দিয়েছিল একটু আগে, আমাকে একটু মামা বাড়ি দর্শন দিয়ে আসতে হবে, আর্জেন্ট। রঙ্গন অবাক চোখে তাকালো। নাদিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে হাতে গোনা কয়েকজনের কথা ছাড়া কিচ্ছু জানে না তারা। নাদিমের যে কোনো মামা আছে তাই এই জীবনে প্রথম শুনছে বলে তার ধারণা। রঙ্গন নিজেকে সামলে নিয়ে বলল, মামার বাড়ি তো কাল যাস, বিয়েতে না গেলেও অ্যাটলিস্ট অন্তুর সাথে সাক্ষাৎটা করে যা। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। প্রসন্ন হাসি হেসে বলল, আরে ধুর, বিয়া তো আমাগো নিরুরে করতাছে, অত সাক্ষাৎ করা লাগবো না। প্রায় 10টা বাজে, 11:30টায় ট্রেন ধরবো। স্টেশনে পরিচিত লোক আছে, টিকিট হয়ে যাবে। রঙ্গন হতাশার দীর্ঘশ্বাস ফেলে বলল, এমন কি দরকার যে আজকের দিনটা ম্যানেজ করতে পারবি না তুই? বাই এনি চান্স তুই অন্তুর ওপর রেগে আছিস বলে? রঙ্গনকে কথা শেষ করতে না দিয়েই পাত্তাহীন কণ্ঠে বলল নাদিম, আরে ধুর, রাগের কি? ওই ছোট্ট একটা ইস্যু নিয়ে বসে থাকার কোনো মানে আছে? মামা আজ প্রায় 4.5 বছর পর তলব করেছে আমায়। বেটার কাহিনীটা তো একবার দেখতেই হয়। এটুকু বলে থামল নাদিম। রঙ্গনের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, যেতেই হবে দোস্ত। কথাগুলো বলতে বলতেই চোয়াল শক্ত হয়ে এলো নাদিমের। রঙ্গন অবাক চোখে চেয়ে থেকেই বিদায় দিল নাদিমকে। নাদিম রাস্তার বাঁকে হারিয়ে যেতে যেতে দীর্ঘশ্বাস ফেলল রঙ্গন। নাদিম আর অন্তুর মাঝে ঘটে যাওয়া ঝামেলাটা নতুন কিছু নয়, এর থেকেও বড় বড় ঝামেলা হয়েছে তাদের। ইচ্ছে মতো মারপিট করে ঘন্টা ঘুরতেই একসঙ্গে সিগারেট ধরিয়েছে, হেসেছে, ফাজলামো করেছে। দূরত্ব অভিমান বাড়ায়, অভিমান থেকে জন্মায় ক্ষোভ, ক্ষোভ থেকে অহংকার, তারপর ধীরে ধীরে তৈরি হয় ধারালো এক ফলা। সেই ফলাতেই ক্ষতবিক্ষত হয় সুন্দর কিছু সম্পর্ক। ঝামেলাটা হওয়ার পর অন্তু আর নাদিম যদি একটাবার সামনাসামনি দাঁড়ায় তবে সমাপ্ত হতো এই স্নায়ু যুদ্ধ। উবে যেত এই মান অভিমানের খেলা। রঙ্গনও তাই চাইছিল, কিন্তু রঙ্গন আবারও দীর্ঘশ্বাস ফেলল।
কিছুই ভালো লাগছে না তার। মনের মাঝে তীক্ষ্ণ একটা কাঁটা নিয়ে দেশ ছাড়তে হচ্ছে তাকে। মনে সূক্ষ্ম এক ভয়, সব আগের মতোই থাকবে তো। অন্তুর মেজাজ খারাপ। তার এই মেজাজ খারাপের ভাবটা সময়ের সাথে সাথে তরতর করে বাড়ছে। আশেপাশের মানুষগুলোকে অযথাই ধমকাতে ইচ্ছে করছে, দু একটা চড় থাপ্পড়ও দিতে ইচ্ছে করছে। বিছানার ওপর রাখা সাদা শেরওয়ানির দিকে তাকিয়ে থেকে ভুরু কুঁচকালো অন্তু। সাধারণ ঘরোয়া বিয়েতে এমন ভারী শেরওয়ানি পরার কোনো মানে হয়? কোমরে হাত রেখে মুখ ফুলিয়ে শ্বাস ফেললো। পায়ের কাছে থাকা জুতোটা লাথি দিয়ে সরিয়ে চেঁচিয়ে অয়নকে ডাকলো। অয়ন সেজে গুজে বাবু হয়ে এদিক সেদিক ঘুরছিল। সমবয়সী কাজিনদের মধ্যে আস্থার কদরই বেশি, মেজাজটাও ফুরফুরে। ভাইয়ের এমন রাগান্বিত চিৎকারে মুখটা চুপসে গেল তার। ঘরের মাঝে উকি দিয়ে দ্বিধা নিয়ে বলল, ভাইয়া ডেকেছ? অন্তু দাঁতে দাঁত চেপে বলল, আমার ফোন কোথায়? অয়ন পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। ভাইয়ের রক্তচক্ষুতে আরও একটু গুটিয়ে গিয়ে অসহায় কণ্ঠে বলল, আমি জানি না ভাইয়া। অন্তু ধমকে উঠে বলল, একদম মিথ্যা বলবি না। তোকে 5 মিনিট সময় দিচ্ছি। এই 5 মিনিটে ফোন খুঁজে নিয়ে আসবি, নয়তো থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব। অয়ন মুখ কাচুমাচু করে চেয়ে রইল। সকালে ভাইয়ার ফোন নিয়ে গেম খেলেছিল সে। গেম খেলতে খেলতে কখন যে চার্জ শেষ হয়ে গিয়েছে বুঝতেই পারেনি। মাত্র চার্জে বসিয়েছে, খুব একটা চার্জ হয়েছে বলেও মনে হলো না। অন্তু আবারও ধমকে উঠেছে। চুপসানো মুখ নিয়ে ফোন আনতে গেল অয়ন। 3% চার্জ সহ ফোনটা এগিয়ে দিতেই কটমট করে তাকালো অন্তু। অয়ন মাথা নিচু করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকেই এক দৌড়ে অন্তুর দৃষ্টিসীমার বাইরে চলে গেল। অন্তু নিজেকে খানিক শান্ত করার চেষ্টা করলো। টি টেবিলটাই লাথি দিয়ে সরিয়ে ফোন চার্জে বসালো। ফোনটা চার্জে লাগিয়ে নাদিমকে একের পর এক কল লাগাতে লাগলো। প্রতিবারই লাইন ব্যস্ত। অন্তুর খিটমিটে মেজাজটা আরও এক ধাপ খারাপ হলো এবার। কাল সারাদিন নিজের রুমে পড়ে পড়ে ঘুমিয়েছে অন্তু। বিকালের দিকে রঙ্গনের ফোন পেয়ে ঘুম ভেঙেছে। রঙ্গনকে বিয়ের ব্যাপারটা শর্টকাট জানিয়ে দিয়ে আবারও ঘুমিয়েছে। রাতে বন্ধুদের জানানোর কথা মনে হতেই নাদিমকে ফোন দিয়েছিল সে, কিন্তু নাদিমের ফোন বন্ধ। ঝড় বৃষ্টি চলাকালীন পুরোটা সময় চেষ্টা করেও নাদিমকে পাওয়া যায়নি। অন্তু ক্লান্ত হয়ে রঙ্গনের নাম্বারে ডায়াল করলো। প্রথমবারেই ফোন উঠালো রঙ্গন। অন্তু মেজাজ দেখিয়ে বলল, নাদিম তোর পাশে থাকলে ধুমিয়ে একটা ঘুষি মারতো ওর গালে। রাত থেকে কল দিচ্ছি, কোনো খোঁজ খবর নাই, সমস্যা কি ওর? রঙ্গন শান্ত কণ্ঠে বলল, রাতে ফোন বন্ধ ছিল ওর, এখন ট্রাই কর, আমার সাথে কথা হলো মাত্র। অন্তু কপাল কুঁচকে বলল, কথা হলো? কথা হলো মানে কি? নাদিম তোর সাথে নেই? তোরা আসছিস না? আমি আসছি, নাদিম আসছে না কেন? তুই ওকে বলছিলি কেন যাবে ও? বলার জন্য তো ফোনে পেতে হবে রে বাপ। বাচ্চাদের মতো জেদ কি ওকে মানায়? রঙ্গন উত্তর দিল না। অন্তু কল কেটে আবারও নাদিমের নাম্বারে ডায়াল করলো। যাবে না মানে কি? নাদিম যাবে না তো ওর বাপ যাবে? ফাজলামো নাকি? রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে নাদিম। ইচ্ছুক চোখ এদিক ওদিক তাকাচ্ছে। ফ্যাকাশে সাদা চামড়ায় কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়ে গিয়েছে। কয়েক মাসের অযত্নে বেড়ে ওঠা চুলগুলো কপাল আর ঘাড়ের উপর এসে পড়ছে। বাম হাতে মাথা ভর্তি চুলগুলো গোছাতে গোছাতে ঘড়ির দিকে তাকালো নাদিম। প্রচণ্ড গরম পড়ছে। ঘন চুলের অত্যাচারে গরম বেড়ে দ্বিগুণ হয়েছে। এবার ঢাকায় ফিরেই চুল কেটে ন্যাড়া হয়ে যাবে নাদিম। চুল নিয়ে এক্সট্রা মাথা ঘামানোর সময় তার নেই। নাদিমের ভাবনার মাঝে ঝকঝক শব্দ তুলে স্টেশন পার করলো একটি ট্রেন। ছুটন্ত ট্রেনের দিকে চেয়ে থেকে হঠাৎই আনমনা হয়ে গেল নাদিম। মানুষের জীবনটা কি ট্রেনের মতোই ছুটন্ত নয়? ট্রেনের যেমন নির্দিষ্ট কোনো ঠিকানা হয় না, অযথা কোনো বিশ্রাম হয় না, ঠিক তেমনই মানুষের জীবনটাও হয় বিশ্রামহীন। জীবনের সূচনা লগ্ন থেকে শুরু হয় এই ছুটে চলার খেলা। ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয়, কিন্তু ক্ষান্ত হয় না। হয়তো ক্ষান্ত হওয়ার সুযোগটাই তাদের হয়ে ওঠে না। মানব জীবনটাই কি ভাসমান নয়, ঠিকানাহীন, গন্তব্যহীন নয়? সেই ভাসমান জীবনে স্টেশনের মতো ক্ষণিকের স্বস্তি হয়েই কি আসে না প্রিয় কিছু মুখ? মানুষ থমকায়, ক্ষণিক বিশ্রাম চায়, তারপর আবারও ছুটে চলে ভাসমান গন্তব্যে। সেই গন্তব্যে ছুটতে ছুটতেই হঠাৎ হারিয়ে যায় মৃত্যু নামক অতল গহ্বরে। তার বাবার জীবনটাও কি এমন এক ভাসমান ট্রেন ছিল না? মায়ের সাথে সাক্ষাৎ হওয়াটা কি নিহাতি ক্ষণিকের বিশ্রাম ছিল না? কোনো ট্রেনই সারা জীবন স্টেশনে আটকে থাকে না। বাবাও থাকেনি। মা চেষ্টা করেছিল কিন্তু পারেনি। মা হয়তো ট্রেনের থিওরিটা জানতো না।
জানলে কখনোই আটকানোর চেষ্টা করতো না। নাদিমও এভাবেই ভেসে যাবে, হারিয়ে যাবে, পার্থক্য এতটুকুই। বাবার মতো তাকে কেউ আটকানোর চেষ্টা করবে না। নাদিম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ট্রেন চলে এসেছে। নাদিম শেষবারের মতো ঘড়িটা দেখে নিয়ে ট্রেনে গিয়ে উঠল। বগিতে নিজের সিটটা খুঁজে নিয়ে বসতেই ফোন বাজলো। ফোনের স্ক্রিনে অন্তুর নামটা দেখে ভুরু কুঁচকালো। কয়েক সেকেন্ড ফোন হাতে বসে থেকে ফোনটা তুলতেই ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল অন্তু, শালা তুই আছিসটা কই? সারা রাত ফোন বন্ধ করে বসে থেকে এখন ঢং মারাই তো সত। ৮ ঘন্টার মধ্যে বাসায় আসবি, অপেক্ষা করছি। ট্রেন ছেড়ে দিছে দোস্ত, ময়মনসিংহ যাওয়াটা খুব জরুরি, নয়তো এতক্ষণ তোর বাসায় থাকতাম। ট্রেন ছেড়ে দিছে মানে কি? ফাজলামো করছিস আমার সাথে? তুই আসবি কিনা বল, তোকে ছাড়া যাব না, বিয়ে ক্যান্সেল। নাদিম হেসে বলল, পাগল নাকি? তুই বিয়া করতে না গেলে বিয়ার খাউন পাম কই? শোন, বিয়েতে যাইতে পারতেছি না বলে কিন্তু আমারে রাইখা খাইতে বসা যাস না। আগে আমার জন্য প্যাক করবি, তারপর খাইতে বসবি, নয়তো খবর খারাপ কইরালামু। অন্তু গরম কণ্ঠে বলল, সবসময় ফাজলামো ভালো লাগে না নাদিম, আমি এখন সিরিয়াসলি তোকে বলছি। তুই না আসলে বরযাত্রী যাবে না, বিয়েও হবে না, ব্যাস। আরে ফ্যাসাদ, মায়াগো মতো এত সেন্টি খাইস না তো মামা। আমি তো আর হারাই যাইতাছি না, কালকের মাঝেই চলে আসব। রঙ্গন রমুরা তো আছেই। অন্তু জবাব না দিয়ে চুপ করে রইল। নাদিম হেসে ফেলে বলল, ঘরের বউয়ের মতো রিয়াকশন দিচ্ছিস কেন মামা? আচ্ছা, আমি রাত 12টার আগে তোর বাসায় থাকলেই তো হলো। এখন দয়া কইরা বিয়ে করতে যা, আর জরুরি ভিত্তিতে 2-3টা শালি নিয়ে আয়। নিরুরে রাইখা আসলেও চলবো, কিন্তু শালি রাইখা আসলে চলবো না। নিরু তো নিজে গড়ি মানুষ, ওরে এত আদর যত্ন করে ঘরে তোলার কিছু নাই। ওর যা স্পিরিট, ওই হারামি একা একাই আসতে পারবো। অন্তু মৃদু হাসলো। নাদিম ফোন রেখে দীর্ঘশ্বাস ফেলল। নিজের মাঝে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করছে সে। ভিতরের অহংকার বোধটা মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে। আজ অন্তুর বিয়ে ছেড়ে পালিয়ে আসার পেছনে কি এই অহংকার বোধটা একটুও দায়ী নয়? শুধুমাত্র বড় মামার ফোন পেয়েই কি এভাবে ছুটে যাচ্ছে সে? এর পেছনে কি অন্য কারণ ছিল না? নাদিম জানে ছিল। তার চারপাশটা যে ধীরে ধীরে বিষণ্ণ বিষে বিষাক্ত হয়ে উঠছে তা খুব টের পাচ্ছে নাদিম। এই দমবন্ধ শহরটা তাকে বাঁধতে চাইছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু রক্ত যে কথা বলে। শোবার ঘরের বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে আছে ছোঁয়া। বিছানা আর ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জামা, শাড়ি আর অলংকার। সবসময় জিন্স টপস পরা ছোঁয়া শাড়ি পরতে জানে না। বুদ্ধি হওয়ার পর কখনো শাড়ি পরেছে বলে মনে পড়ে না। তবু শাড়ি পরতে হবে, নম্রতা তাকে সাপ জানিয়ে দিয়েছে। নীরার বিয়েতে দুজনেই নীল রঙের জামদানি পরবে, একই সাজে দুজন গুটগুট করে ঘুরে বেড়াবে। ভাবতেই ভালো লাগে। ছোঁয়ারও ভাবতে ভালো লাগছে। নম্রতার সাথে গিয়ে নীল রঙা জামদানিও সে কিনেছে, কিন্তু ছোঁয়ার মা সিথি হকের ব্যাপারটা ভালো লাগেনি। সিথি নিজে ডিজাইন করে মেয়ের জন্য শাড়ি আর ব্লাউজ বানিয়েছে। তার ধারণা ছোঁয়াকে সেই পিচ রঙা শাড়িতে অপ্সরার মতো সুন্দর দেখাবে। এই সব ব্যাকডেটেড শাড়ি তার প্রয়োজন নেই। ছোঁয়ার একটু মন খারাপ হয়েছে, একটু নয়, ভয়ানক মন খারাপ হয়েছে, কিন্তু সেই মন খারাপের কিছু আসে যায় না। ছোঁয়া জানে তাকে শেষমেশ মায়ের ডিজাইন করা শাড়িটাই পরতে হবে। সবসময় তাই হয়। ছোঁয়ার পৃথিবীতে বন্ধুমহল ছাড়া বাদবাকি সবই তার বাবা মার পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে চলে। এই যে ছোঁয়া রোজ সকালে ব্রেড, ফ্রুটস আর কফি খায়, এটাও তার মায়ের নিয়ম। ছোঁয়া কখন কোন লিপস্টিক লাগাবে, কোন নেল পলিশ লাগাবে, তার কোন কোন বই পড়া উচিত, সবই তার মায়ের ঠিক করা। ছোঁয়ার গোছালো চালচলন, গোছালো কথাবার্তা, সবই তার পছন্দ। মা যদি অগোছালো থাকতে পছন্দ করত, তবে ছোঁয়াকে অগোছালোই থাকতে হতো। ছোঁয়ার জীবনটা ঘড়ির কাঁটায় কাঁটায় নিয়ন্ত্রিত। ছোঁয়া এই নিয়ন্ত্রণ মেনে নিয়েছে। ছোট্ট থেকে এভাবে অভ্যাস হয়ে উঠেছে। জীবনের কোন পর্যায়ে সে অবাধ্য নয়। শুধু বন্ধুমহল নিয়েই যত নীরব বিদ্রোহ। তার বদ্ধ জীবনে এই বন্ধুমহলটাই শুধু তার নিজের, একান্তই নিজস্ব। এখানে কেউ তাকে নিয়ন্ত্রণ করে না। হাই ক্লাস ফর্মালিটি মেনটেন করতে হয় না। বন্ধুরা যখন গলা ছেড়ে গায়, হুটহাট উদ্ভট কাজ করে, ক্যান্টিনের রমরমা আড্ডা ছেড়ে হঠাৎ বৃষ্টিতে নেমে যায়, রেস্টুরেন্টে পেট পুড়ে খেয়ে বিল না দিয়ে ছুটে দৌড়ে পালায়, আবার কখনো ফুটপাতের ওই নোংরা বাচ্চাদের পাশে বসে বিস্তর খাওয়ায়, গল্প করে, সিনেমা হলে গিয়ে প্রাণ খুলে সিটি বাজায়। তখন ছোঁয়া অবাক হয়ে দেখে সেই সবটুকু সে বিস্মিত সুন্দর এক
পৃথিবী দেখে, প্রাণ খুলে হাসে। তার ধরাবাঁধা জীবনটাতে এই মানুষগুলোই যেন বড্ড তৃপ্তির। ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে মায়ের কাছে শাড়ি পরায় মনোযোগ দেয়। মুখটা হাসি হাসি করে রাখে। দামি অলংকার গায়ে বড়লোকি অহং মাখে। আপাত দৃষ্টিতে ছোঁয়ার কোনো দুঃখ নেই। বিলাসিতার চাদরে ঘেরা জীবনটা তার খুব সুন্দর আর গোছালো। তবুও ছোঁয়ার বড় কষ্ট হয়। সহজ সরল মনটা ধুকে ওঠে, বলে, আমার জীবনটা কেন নমু আর নীরুর মতো স্বাভাবিক নয়? মধ্যবিত্ত ঘরনার টানাপোড়েন কেন আমার নেই? সেই টানাপোড়েনেই বুঝি আনন্দ, বেঁচে থাকার অদ্ভুত এক স্বাদ। সংকটহীন বেঁচে থাকাটা আদৌ কি বেঁচে থাকা?